আমরা এখন পড়ব স্বরধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরধ্বনি ঘটিত পরিবর্তন পড়তে গিয়ে আমরা আলোচনা করব স্বরধ্বনির স্থান পরিবর্তনের কারণে, স্বরধ্বনির ব্যবহারের কারণে, প্রয়োগের কারণে কত রকমের ধ্বনি পরিবর্তন হতে পারে। ধ্বনি পরিবর্তনের রীতি, তার স্বরধ্বনি ঘটিত পরিবর্তন আমরা এখন আলোচনা করব। একটু সংজ্ঞা বলে দিই। স্বরধ্বনি ঘটিত পরিবর্তনের মধ্যে যেগুলো আসবে সেগুলো আমি একটু তোমাদের সংজ্ঞা বলি, একটু তোমরা খাতায় লিখে নেবে এবং ভালো করে অভ্যেস করবে। 1. স্বরভক্তি বা বিপ্রকর্ষ। 1. স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন থাকলে উচ্চারণের আয়াস এড়াবার জন্য, উচ্চারণের সরলীকরণের প্রবণতার জন্য কিংবা ছন্দের প্রয়োজনে সংযুক্ত ব্যঞ্জনের মধ্যে একটি স্বরধ্বনির প্রবেশ ঘটিয়ে শব্দের সৌকর্য বৃদ্ধি করার রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাবম। কি বললাম? শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন থাকলে, আমি একটু উদাহরণ দিই। মুক্তা থেকে মুকুতা কি? শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের যে সংজ্ঞা বলেছি, শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন থাকলে, সংযুক্ত ব্যঞ্জন, দেখো শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন আছে কয়তো। সংযুক্ত ব্যঞ্জন, দুটো ব্যঞ্জন ধ্বনি পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে আছে। সেকেন্ড পার্ট কি বলেছি? উচ্চারণের আয়াস এড়াবার জন্য। এই যে সংযুক্ত ব্যঞ্জন, এটা অপেক্ষাকৃত একটু কঠিন। এই কাঠিন্য দূর করতে গিয়ে আমরা কি করি? এই উচ্চারণের যে কঠিনতা, তাকে দূর করতে গিয়ে আমরা করি কি? এই যুক্ত ব্যঞ্জনের মধ্যে একটা স্বরধ্বনির আগমন ঘটাই। দেখো কয়তো, এখানে কিন্তু কোনো স্বরধ্বনি নেই। আমি যদি বিশ্লেষণ করি তাহলে দেখবে, আমি যদি ধ্বনি বিশ্লেষণ করি তাহলে দেখবে। বেশ, আর পরের পার্ট কি বলেছি? উচ্চারণের সরলীকরণের প্রবণতা, এটা ব্যাখ্যা করলাম। কিংবা ছন্দের প্রয়োজনে, ছন্দের কারণে, এটা ছন্দের বিষয়, ছন্দের কারণেও আমরা সহজ করে দিই, মুক্তা বলি না, মুকুতা উচ্চারণ করি। এবার বিশ্লেষণ করি। দেখো ম যুক্ত হস্য যুক্ত ক যুক্ত ত যুক্ত আ, মুক্তা থেকে মুকুতা। ম যুক্ত হস্য যুক্ত ক যুক্ত হস্য যুক্ত ত যুক্ত আ। এই হসন্তগুলো দেওয়ার কারণ কি? স্বরধ্বনিগুলো বিশ্লেষণ করা হয়েছে, বের করা হয়েছে হসন্তগুলো দেওয়ার কারণ। দেখো দেখো মুক্তা, এই যে কয়তো, এই যুগ্ম ব্যঞ্জনটাকে আমরা ভেঙেছি ক
তয়ে, এই ক আর তয়ের মাঝখানে দেখো একটা হস্যও চলে এসছে। এই যে ক তো এটা যুগ্ম ব্যঞ্জন ছিল, মাঝে কোনো স্বরধ্বনি ছিল না, সেখানে আমরা স্বরধ্বনি নিয়ে এলাম। এই যে উদাহরণটা, এই যে বিশেষ আলোচনা, এই আলোচনার পর্যায়ের এই যে শ্রেণীবিভাগ, এটাই হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। যুগ্ম ব্যঞ্জনের মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে, যুগ্ম ব্যঞ্জনের মাঝখানে। এবার বিষয় হচ্ছে স্বরভক্তি শব্দটির অর্থ কি। স্বরভক্তি শব্দটির অর্থ হলো স্বর দ্বারা বিভাজন। এই দেখো হস্য, এই যে স্বর, এই স্বরটা দিয়ে বিভাজন করা হয়েছে ক আর ত এই যুগ্ম ব্যঞ্জনের মাঝখানে। আর কি বিপ্রকর্ষ শব্দের অর্থ কি? বিপ্রকর্ষ, বি মানে বিশেষ রূপে, বিশেষভাবে, প্র মানে প্রকৃষ্ট রূপে, কর্ষ মানে সৌকর্য সৃষ্টি। বিশেষভাবে প্রকৃষ্ট রূপে সৌকর্য সৃষ্টি করার নিয়মকেই আমরা বিপ্রকর্ষ বলি। বিশেষ একটা প্রকার, তার মধ্যে দিয়ে এই যে মুক্তা, যে জটিলতা আছে, জটিল, এই জটিল মুক্তা, এই কয়তো যুগ্ম ব্যঞ্জনটাকে ভেঙে আমরা সহজ সরল করলাম মুকুতা করে, শব্দ করে। এটাই হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা মধ্য স্বরাগম। মাঝে এই যে কয়তো যুগ্ম ব্যঞ্জনের মাঝে, কয় তো এর মাঝে এই যে স্বরের আগমন ঘটলো, তাই এটা মধ্য স্বরাগম। আমরা এর পরে পড়ব স্বরসঙ্গতি। বুঝতে পেরেছো? এখন আমি তোমাদের পড়াবো ধ্বনি পরিবর্তনের রীতিতে স্বরধ্বনি ঘটিত পরিবর্তনের ধারায় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির সংজ্ঞা, অর্থ এবং উদাহরণ সহ বিশ্লেষণ এবং শ্রেণীবিভাগ। স্বরসঙ্গতি কাকে বলে? শব্দের মধ্যে পাশাপাশি বা প্রায় কাছাকাছি অবস্থিত দুটি পৃথক স্বরধ্বনির মধ্যে একটি অন্যটির প্রভাবে বা দুটি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হলে ধ্বনি পরিবর্তনের যে ধারাটির সৃষ্টি হয়, সেই ধারাটির নাম হলো স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি শব্দের অর্থ কি? স্বরসঙ্গতি শব্দের অর্থ স্বরের সাম্য, স্বরের সাম্য লাভ বা স্বরের সঙ্গতি। স্বরসঙ্গতির তাহলে উদাহরণ কি? আমি একটা উদাহরণ লিখেছি, মূলা থেকে মূল। স্বরসঙ্গতিকে 4 ভাগে ভাগ করা হয়: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। আমি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ লিখেছি, মূলা থেকে মূল। মূলা যদি বিশ্লেষণ করা হয় কি দাঁড়াবে? ম যুক্ত দীর্ঘ যুক্ত ল যুক্ত আ, মূল ম যুক্ত দীর্ঘ যুক্ত ল যুক্ত ও। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? খেয়াল করো, প্রথম যে শব্দ মূলা, এই মূলার প্রথম অক্ষরের সঙ্গে যুক্ত আছে দীর্ঘ উকার স্বরধ্বনি, দ্বিতীয় অক্ষরের সঙ্গে যুক্ত আছে আকার, এটাও স্বরধ্বনি। দুটো আলাদা স্বরধ্বনি। এই দুটো আলাদা স্বরধ্বনির পূর্বেরটির প্রভাবে পরেরটি বিক্রিয়া হয়েছে।
কেমিক্যাল রিয়াকশন, তোমরা রাসায়নিক সমীকরণ পড়েছো, ঠিক সেরকম ভাবো এই দীর্ঘকারের সঙ্গে আকারের বিক্রিয়া হয়েছে। এই বিক্রিয়ায় দীর্ঘকার শক্তিশালী সে আকারকে পরিবর্তন করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। কিরকম দেখো, দীর্ঘকার একই আছে, দীর্ঘকার, কিন্তু লয়ের সঙ্গে যে আকার ছিল সেটা আকার আর নেই, হয়ে গেছে ওকার। এই যে ওকার, মূল। তাহলে এটা কেন প্রগত স্বরসঙ্গতি? প্রগত স্বরসঙ্গতি এই কারণে, পূর্বের স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয়েছে, তাই এটা প্রগত স্বরসঙ্গতি। এবার আমরা পড়ব পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি, স্বরসঙ্গতির যে উদাহরণে পরবর্তী স্বরধ্বনির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটে তাকে বলা হয় পরাগত স্বরসঙ্গতি। দেখো, উদাহরণ লিখেছি সুনা, তালব্যস হস্য ন যুক্ত আ থেকে হয়েছে সোনা, তালবস ও ন যুক্ত আ। দেখো, পূর্ববর্তী স্বরধ্বনি ছিল হস্যকার আর পরবর্তী স্বরধ্বনি ছিল আকার। এখানে কি বিক্রিয়া হয়েছে, কি রিয়াকশন হয়েছে? আকার হস্যকারকে রিয়াকশন করেছে, বিক্রিয়া করেছে, পরিবর্তন করেছে। আকারের প্রভাবে হস্যকার পরিবর্তন হয়েছে, আকারের প্রভাবে হস্যকার। দেখো, এই যে পূর্ববর্তী আকার একই আছে, চেঞ্জ হয়েছে হস্যকার, এটা হয়ে গেছে ওকার। এই যে ও, সোনা হয়ে গেছে সোনা। তাহলে এটা পরবর্তীর প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি পরিবর্তন হয়েছে, তাই এর নাম পরাগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি, যে স্বরসঙ্গতিতে পূর্ববর্তী এবং পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হয় তাকে বলা হয় মধ্যগত স্বরসঙ্গতি। দেখো, বিলাতি এই শব্দটায় পূর্ববর্তী স্বরধ্বনি হচ্ছে হস্যইকার, পরবর্তী স্বরধ্বনিও হস্যইকার, কিন্তু মধ্যবর্তী স্বরধ্বনি হচ্ছে আকার। আকার ব যুক্ত হস্যই যুক্ত ল যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্যই, পরিবর্তন হয়ে কি হয়েছে? ব যুক্ত হস্যই যুক্ত ল যুক্ত হস্যই যুক্ত ত যুক্ত হস্যই। কি হয়েছে? পূর্ববর্তী হস্যইকার এবং পরবর্তী হস্যইকার এই দুটো স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী আকার পরিবর্তন হয়েছে, মধ্যবর্তী আকার পরিবর্তন হয়েছে হস্যইকার। কি উদাহরণ হয়েছে? বিলাতি থেকে হয়েছে বিলিতি, এই হস্যইকার যোগ হয়েছে বিলিতি। এটা হচ্ছে মধ্যবর্তী স্বরসঙ্গতি। এবার পড়ব অন্যান্য স্বরসঙ্গতি। অন্যান্য, অ দন্তনয় জফলা ওকার দন্তনয় জফলা, অন্যান্য স্বরসঙ্গতি কি? যে স্বরসঙ্গতিতে পূর্ববর্তী এবং পরবর্তী উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে যায় তাকে বলা হয় অন্যান্য স্বরসঙ্গতি। যেমন শহরিয়া থেকে শহুরে, এই দেখো হস্যই আ এগুলো একে অপরের প্রভাবে পুরোটাই পরিবর্তিত হয়ে গেছে শহুরে।
এই যে একের সঙ্গে অন্যের পরিবর্তন হয়ে হয়ে গেল শহুরে, এটাই হচ্ছে অন্যোন্য স্বরসঙ্গতি। এবার আমরা পড়ব অপিনিহিতি। অপিনিহিতি, অপিনিহিতি কি? অপিনিহিতি কথার অর্থ হলো স্থানান্তর, স্বরের স্থান পরিবর্তন। অপিনিহিতি সংজ্ঞা কি? পূর্ববঙ্গের কথ্য ভাষা উচ্চারণে শব্দ মধ্যস্থ হস্যই বা হস্যৌকার যে ব্যঞ্জনের পরে অবস্থিত ঠিক তার পূর্বে উচ্চারিত হয়। ধ্বনি পরিবর্তনের এই বিশেষ ধারাটিকে বলা হয় অপিনিহিতি। পূর্ববঙ্গ, খেয়াল করো, পূর্ববঙ্গ মানে বর্তমান বাংলাদেশ। পূর্ববঙ্গের কথ্য ভাষা উচ্চারণ, উদাহরণ যদি দিই, কি হবে? একটা উদাহরণ দিই। আজি থেকে আইজ, আজি, খেয়াল করো, আ জি থেকে আইজ, খেয়াল করো পূর্ববঙ্গের কথ্য ভাষা উচ্চারণ, কথ্য ভাষা উচ্চারণের ক্ষেত্রেই কিন্তু ঘটে ঘটনাটা। কিরকম? আজি, দেখো বর্গেজোর পরে ছিল হস্যই, বর্গেজোর পরে ছিল হস্যই। সংজ্ঞা কি বলেছি? পূর্ববঙ্গের কথ্য ভাষা উচ্চারণে শব্দ মধ্যস্থ হস্যই বা হস্যৌকার, দেখো শব্দ মধ্যস্থ হস্যই বা হস্যৌকার, এই যে হস্যই, যে ব্যঞ্জনের পরে অবস্থিত, দেখো বর্গেজোর পরে অবস্থিত, ঠিক তার পূর্বে উচ্চারিত হয়। দেখো বর্গেজোর আগে হস্যই উচ্চারণ হয়েছে। ধ্বনি পরিবর্তনের এই বিশেষ রীতিকে বলা হয় অপিনিহিতি। অনেক উদাহরণ আছে। কালি থেকে কাইল, রাতি থেকে রাইত, সাধু থেকে সাউদ থেকে সেধো, সাধু থেকে সাউদ, প্রচুর উদাহরণ আছে, তোমরা অভ্যেস করবে। এবার আমরা পড়ব স্বরাগম। স্বরাগম অর্থ কি? স্বরের আগম। এর একটা তোমাদেরকে আগেই পড়িয়ে দিয়েছি, কি বলতো? তোমরা বলবে আমাকে আগে কি পড়িয়েছি। আমি যদিও আলোচনা করতে গিয়ে বলবো, তোমরা কিন্তু বলবে এই ধারাতে স্বরের যে আগম ঘটে সেখানে আমি কি পড়িয়েছি। স্বরাগম ধ্বনি পরিবর্তনের যে বিশেষ রীতিতে স্বরের আগমন ঘটে তাকে স্বরাগম বলা হয়। স্বরধ্বনি ঘটিত পরিবর্তন। স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম সংজ্ঞা কি? না, যে স্বরাগমে আদিতে স্বরধ্বনি আগমন ঘটে তাকে আদি স্বরাগম বলে। যেমন ধরো, আমরা কথায় কথায় বলি এগুলো, এই যে স্পর্ধা থেকে আস্পর্ধা, দেখো আদিতে একটা স্বরধ্বনির আগমন ঘটেছে। স্পর্ধা এই শব্দটায় দেখো আগে আ নেই, পরের শব্দটায় দেখো আস্পর্ধা, পূর্বে আয়ের আগমন ঘটেছে, তাই এটা আদি স্বরাগম। এবার আমরা পড়ব মধ্য স্বরাগম। আমরা এবার পড়ব মধ্য স্বরাগম। এবার খেয়াল করছে, মধ্য স্বরাগম আমরা আগে পড়িয়ে দিয়েছি। মধ্য স্বরাগম
আমরা আগে পড়িয়ে দিয়েছি। এরকম একটা উদাহরণ নেওয়াই যেতে পারে। যেমন ধরো, তোমাদেরকে আগে পড়িয়েছিলাম, মনে করো এই শব্দটা ব্যাখ্যা করেছিলাম। তাহলে মধ্যস্বরাগমটা কি? মধ্যস্বরাগমটা কি? স্বরভক্তি বা বিপ্রকর্ষ। এটাকে আমরা বলি মধ্যস্বরাগম। দেখো, মুক্তা, মুক্তাই শব্দটার মধ্যে যে যুগ্ম ব্যঞ্জন আছে কয়ত, এই যুগ্ম ব্যঞ্জনের মধ্যে একটা হস্যকার এনেছি। দেখো, মাঝে স্বরাগম ঘটেছে, মাঝে স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই এর নাম মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এবার আমরা পড়ব অন্ত স্বরাগম। অন্ত, অন্ত স্বরাগম উদাহরণ একটা দিই। দুষ্ট থেকে দুষ্টু। দেখো, এই যে যুগ্ম যে ব্যঞ্জনটা দুষ্ট, এখানে কোনো অকার ছিল। এই যে দুষ্টর জায়গায় শেষে আমরা নিয়ে এলাম হস্যকার। শেষে হস্যকারের আগমন ঘটলো বলে এর নাম অন্ত স্বরাগম। শেষে স্বরধ্বনির আগমন ঘটেছে, তাই এর নাম অন্ত স্বরাগম। তাহলে আমরা এখন পড়লাম স্বরভক্তি, 2 পড়লাম স্বরসঙ্গতি, 3 পড়লাম স্বরাগম। এবার আমরা পড়ব স্বরলোপ। স্বরলোপ শব্দটার মধ্যেই দেখো উত্তর আছে, স্বরের লোপ পাওয়া। তাহলে স্বরধ্বনির লোপ পাবে। তাহলে ধ্বনি পরিবর্তনের যে ধারায় স্বরধ্বনির লোপ পায় তাকে আমরা স্বরলোপ বলি। স্বরলোপ 3 প্রকার: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি স্বরলোপ উদাহরণ কি? অলাবু থেকে লাউ। দেখো, মূল শব্দ কিন্তু অলাবু। এই অলাবু শব্দ থেকে অ চলে গেল, এখানে দেখো অ নেই, তাই আদিতে স্বরধ্বনির লোপ পেয়েছে, তাই এর নাম আদি স্বরলোপ। এবার আমরা পড়ব মধ্য স্বরলোপ। মধ্য স্বরলোপ অর্থাৎ শব্দের মাঝখানে স্বরধ্বনির লোপ পাবে। যেমন একটা উদাহরণ আমি দেই, একদম প্রতিদিন তোমরা ব্যবহার করো এরকম একটা উদাহরণ দিই। গা মোছা থেকে গামছা। গা মোছা, দেখো মাঝখানে ছিল ওকার, গা মোছার কাজ করা হয় যা দিয়ে, সেটাই হচ্ছে গামছা। ওকারটা উঠে গেল, মাঝখানের যে স্বরধ্বনিটা ছিল ওকার, সেইটা লোপ পেল, লোপ পেয়ে হয়ে গেল গামছা। এখানে দেখো এই যে ম, এখানে দেখো ওকার নেই, এই ওকার উঠে গেছে, তাই এর নাম মধ্য স্বরলোপ। এবার আমরা পড়ব অন্ত স্বরলোপ।
এটা দিয়ে রাশি থেকে রাস। দেখো রাশি শব্দটায় এই যে হস্যইকার শেষে আছে, অন্তে আছে, এই অন্তে থাকা হস্যইকার উঠে গেল, লোপ পেল, তা হয়ে গেল রাস। দেখো অন্তে কোনো হস্যইকার নেই। তাহলে অন্তে স্বরধ্বনি লোপ পেল। আগের যে উদাহরণটি দিয়েছিলাম, দিশা থেকে দিস, দিস কাটছে না, আমরা বলি অন্তে স্বরলোপ হয়ে আছে। তাহলে আমরা এতক্ষণ পড়ালাম স্বরভক্তি, স্বরসঙ্গতি, তারপর পড়ালাম স্বরাগম, তারপর পড়ালাম স্বরলোপ। এই চারটি স্বরধ্বনি ঘটিত পরিবর্তন, অপিনিহিতি পড়িয়েছি। তাই এই 5টা স্বরধ্বনি ঘটিত পরিবর্তন পড়ালাম। আজ তোমাদেরকে স্বরধ্বনি ঘটিত পরিবর্তনের এই রীতিগুলোই পড়ালাম। এরপর তোমরা ব্যঞ্জন ধ্বনি ঘটিত পরিবর্তনের ধারায় প্রবেশ করবে। আজকে যতটা পড়ালাম এটা ভালো করে তোমরা বুঝে নাও। ভালো থেকো, সুস্থ থেকো।